এর আগের দিন তোমাদের বলেছিলাম যে দুটো অসম বিভব সম্পন্ন পরিবাহীতে আধান বণ্টন, দুটো বিভিন্ন পরিবাহী নিয়েছিলাম যাদের একটা পরিবাহীর আধান ছিল Q1 আর একটা পরিবাহীর আধান ছিল Q2। প্রাথমিকভাবে তার দিয়ে যুক্ত করা ছিল না। প্রথমটার বিভব ছিল V1, দ্বিতীয়টার বিভব ছিল V2। এরপর এদেরকে যখন আমি তার দিয়ে যুক্ত করলাম, তারপরে ওদের সাধারণ বিভব যেটা হয়ে গেল V, সেটা হচ্ছে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এবার দুজনের ধারকত্ব C1 আর C2 এই ছিল। এখন আমরা বললাম যেটা, যে এই যে আধানটা বণ্টন হলো দুজনের মধ্যে, আমরা দেখিয়েছিলাম যে মনে করো এই পরিবাহীটা, এর নাম দিয়েছিলাম বোধহয় A আর এটার নাম দিয়েছিলাম B। এ পরিবাহী যতটা আধান হারাচ্ছে, B পরিবাহী ততটা আধান গ্রহণ করছে। বিপরীত ক্রমেও এটা সত্য যে পরিবাহী যতটা আধান নিচ্ছে যদি হয়, তাহলে B পরিবাহী ততটা আধান হারাচ্ছে। কিন্তু এই যে আধান বণ্টন হলো, এর ফলে মোট শক্তির কি কোনো পরিবর্তন হবে? মোট শক্তি কি কমে যাবে? মোট শক্তি কি বেড়ে যাবে? না মোট শক্তি এক থাকবে? এখন এইটা আমাদের আলোচনার বিষয়। আমরা দেখো, প্রাথমিকভাবে যখন আধান বণ্টন হয়নি, তখন তাদের প্রাথমিক শক্তিটা কত নেব? এর শক্তি হচ্ছে আমরা ফর্মুলা অনুযায়ী হাফ C1 V1 স্কোয়ার, আর বির হচ্ছে হাফ C2 V2 স্কোয়ার। হলো। এইবার যখন ওদের আধানটা বণ্টন হয়ে গেল, তখন ওদের শক্তি কত হলো? তখন এর বিভব হয়ে গেছে V, এরও বিভব হয়ে গেছে V। তাহলে প্রথম জনের শক্তি হয়েছে হাফ C1 V স্কোয়ার, দ্বিতীয় জনের হয়েছে হাফ C2 V স্কোয়ার। এখন আমি যদি প্রাথমিক শক্তি থেকে অন্তিম শক্তিটা বাদ দিয়ে যদি দেখি যে পজিটিভ কোনো সংখ্যা পাচ্ছি, রাশি পাচ্ছি, তাহলে বলবো শক্তি কমে গেছে। যদি 0 পাই, একই আছে। যদি নেগেটিভ পাই, তাহলে প্রাথমিক শক্তিটা কম, তখন শক্তি বেড়ে গেছে। তাহলে এটা আমরা করে দেখি, ক্যালকুলেশন। আর কিছু নেই, ক্যালকুলেশন। এখানে আমি হাফ কমন নিয়ে নিলাম। তাহলে আমার প্রথমটা এলো C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার, আর দ্বিতীয়টা এলো হাফ কমন নিলে C1 প্লাস C2 V স্কোয়ার। মাইনাস চিহ্ন দিয়েছি মাঝখানে, এইটা একটা আর এইটা একটা। এই হলো, নিশ্চয়ই দেখতে পাচ্ছ সবাই। এবার দেখো, আমরা জাস্ট ক্যালকুলেশন, কিছু নেই। হাফ ভি এর মানটা আমি বসিয়ে দেবো। সাধারণ বিভবের মানটা আমি আগে বার করে রেখেছি, এর আগে করে রেখেছিলাম, সেটা বসিয়ে দেবো। তাহলে পেলাম C1 স্কোয়ার V1 স্কোয়ার প্লাস 2, আচ্ছা এটা C1 V1 C2 V2 প্লাস C2 স্কোয়ার V2 স্কোয়ার, এইটা থেকে বাদ এটা ভি এর মানটা বসাচ্ছি। দেখো, ভি এর মানটা বসালে V স্কোয়ার, তাহলে C1 V1 প্লাস C2 V2 হোল স্কোয়ার, আর নিচেও C1 প্লাস C2 হোল স্কোয়ার। উপরে একটা C1 C2 আছে, C1 প্লাস C2 কেটে যাবে। তাহলে উপরে পাবো C1 V1 প্লাস C2 V2 হোল স্কোয়ার,
আর নিচে একটা C1 প্লাস C2 পাবো। এই পাবো, এইটার থেকে এটা বাদ, C1 প্লাস C2 দিয়ে এটা গুণ করে দিই। আচ্ছা, এটা তো আমি গুণ করেছি কারণ এটা তো স্কোয়ার ছিল না, C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার ছিল, এটা হোল স্কোয়ার ছিল না। যাও, এবার C1 প্লাস C2 দিয়ে এটাকে গুণ করছি। গুণ করলে কি হবে না, হাফ। তাহলে C1 স্কোয়ার একবারে করছি, V1 স্কোয়ার প্লাস C1 C2 V2 স্কোয়ার প্লাস C1 C2 V1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার V2 স্কোয়ার মাইনাস, এটা ভেঙে দিচ্ছি, C1 স্কোয়ার V1 স্কোয়ার মাইনাস 2C1 C2 V1 V2 প্লাস C2 স্কোয়ার V2 স্কোয়ার। আর তলায় C1 প্লাস C2 থাকবে, তাহলে একবারে তলায় লিখে দেবো C1 প্লাস C2। দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ C1 V1 স্কোয়ার C2 V2 স্কোয়ার সব কেটে গেল, এখানে C1 C2 V2 স্কোয়ার, এখানে C1 C2 V1 স্কোয়ার, এখানে 2C1 C2 V1 V2। তাহলে C1 C2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমি উপরে C1 C2 কমন নিয়ে নিলে থাকছে V2 স্কোয়ার প্লাস V1 স্কোয়ার মাইনাস 2V1 V2, তার মানে V1 V2 মাইনাস V1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই C1 প্লাস 2 একটা আছে C1 প্লাস C2। সরলটা নিজেরাও করতে পারবে, কিছুই ব্যাপার নয়। আসল জিনিসটা হচ্ছে এইটা, যে প্রাথমিক শক্তি থেকে অন্তিম শক্তিটা বাদ দেবো, বাদ দিয়ে আমি এই রেজাল্টটা পেলাম C1 C2 বাই 2 C1 প্লাস C2 আর V2 মাইনাস V1 হোল স্কোয়ার বা V1 মাইনাস V2 হোল স্কোয়ার। এখন V2 মাইনাস V1 বা V1 মাইনাস V2 হোল স্কোয়ারটা পজিটিভ, ধনাত্মক, আর ধারকত্ব কখনোই নেগেটিভ হয় না, সুতরাং খুব স্বাভাবিকভাবেই এটা একটা পজিটিভ সংখ্যা পাবো। তাহলে পজিটিভ মানে তাহলে প্রাথমিক শক্তিটা অন্তিম শক্তির থেকে বড়, তাহলে প্রাথমিক শক্তি অন্তিম শক্তির থেকে বড় মানে শক্তি কমেছে, তাহলে অন্তিম শক্তিটা কমে গেছে। এখন কেন কমেছে, অ্যান্সার কি হবে না, খুব স্বাভাবিকভাবে তারের মধ্যে দিয়ে যখন আধান বন্টন হবে তখন তারের তো একটা রোধ আছে, বাধা আছে, তাহলে বাধা দেবে আধানকে যাওয়ার সময়। তাহলে আধান যখন যাবে একটা পরিবাহী থেকে আর একটা পরিবাহীতে, যখন আধান যাবে তখন এই বাধার বিরুদ্ধে যেতে গেলে তো তাকে কিছু শক্তি ব্যয় করতে হবে, তাহলে যে শক্তিটা ব্যয় করবে সেটাই তোমার হ্রাস পাবে, কারণ যে শক্তিটা ব্যয় করবে সেটা তো ওর থেকেই ব্যয় করবে, নিজে থেকেই ব্যয় করতে হবে, বাইরে থেকে তো কেউ শক্তির যোগান দিচ্ছে না, তাহলে খুব স্বাভাবিকভাবে মোট শক্তি কমে যাবে, সেই জন্যই অন্তিম শক্তি কিছুটা হ্রাস পাচ্ছে। এই হচ্ছে অ্যান্সার। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ধারকত্ব নির্ণয়। এই ধারকত্ব নির্ণয় আমাদের বিভিন্ন রকম আছে, আমি মূল পদ্ধতিটা বলছি। তোমাকে বিভিন্ন ধরনের পরিবাহী দিতে পারে, ধরো সমান্তরাল পাত ধারক, এরকম ধরনের দেখতে, দুটো সমান্তরাল পাত, যেটা আমরা ধারকের কার্যনীতিতে পড়িয়েছিলাম। এটা অন্তরিত ধাতব পাত, এটা ভূসংলগ্ন ধাতব পাত, আর এদের মাঝখানে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম আছে কে। এই পাত দুটো অনেকটা লম্বা, আর এদেরকে আমরা এটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। এখন এই যে ধারকটা, একে আমি আহিত করব, আধান দেব। আমাদের মূল কার্যনীতিটা কি? মূল কার্যনীতি হচ্ছে যে আমরা আর একটা ধারককে আধান দেব, আধান দিলে যেটা হবে, ধারক আধান পেলে বিভব বাড়বে,
এইবার একক পরিমাণ বিভব বৃদ্ধি করতে গিয়ে যতটা আধান দেবো সেটা ধারকত্ব, আমরা C ইকুয়াল টু কিউ বাই ভি। এই তো আমার মূল কথাটা, যে আমি আধান দেবো, আধান দেওয়ার ফলে বিভব বাড়বে, কতটা বিভব বাড়ছে সেটা ক্যালকুলেট করব। এবার যতটা আধান দিলাম আর যতটা বিভব বাড়বে ভাগ করে দেবো, কিউ বাই ভি করে দেবো, তাহলে ধারকত্ব পেয়ে যাব। তাহলে এবার আমি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করে দিচ্ছি। দেখো, আমি মনে করো আমি এইটা অন্তরিত ধাতব পাত, এর ক্ষেত্রফল হচ্ছে সাপোজ এ, অন্তরিত ধাতব পাতের ক্ষেত্রফল হচ্ছে এ, আর এটা ভূসংলগ্ন ধাতব পাত, খুব কাছাকাছি আছে কিন্তু এই পাত দুটো, এদের মধ্যে দূরত্বটা হচ্ছে ডি, দুটো পাতের মধ্যে দূরত্ব ডি। ভূসংলগ্ন ধাতব পাত আর অন্তরিত ধাতব পাত, এদের মধ্যে দূরত্ব ডি কিন্তু খুব ছোট, দূরত্বটা অনেক বড় নয়। এইবার এ পাতে আমি কিছু আধান দিলাম, ধরো কিউ পরিমাণ আধান দিলাম, কিউ পরিমাণ আধান আমি দিলাম, দেওয়ার ফলে কি হবে না, ভূসংলগ্ন পাতের নিকটতম প্রান্তে ভেতরের দিকে মাইনাস কিউ আধানের আবেশ ঘটবে, আর দূরতম প্রান্তের যে আধান সেটা তো পৃথিবী আর্থ দ্বারা প্রশমিত হয়ে যাচ্ছে। তাহলে এই যে পাতটা অন্তরিত ধাতব পাতের একক ক্ষেত্রফলে আধান, যেটা আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান হচ্ছে কিউ বাই এ, একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ সিগমা সমান কিউ বাই এ। এখন দেখো, এই ধনাত্মক পাত এখানে পজিটিভ আধান আর এখানে নেগেটিভ আধান, খুব স্বাভাবিকভাবেই পজিটিভ থেকে নেগেটিভের দিকে তড়িৎ বলরেখাগুলো যাবে। কিন্তু তোমরা জানো যে তড়িৎ বলরেখাগুলো যাচ্ছে, এবং তড়িৎ বলরেখাগুলো মোটামুটি ভাবে, যেহেতু পাত দুটো খুব কাছাকাছি আছে, তাহলে এবং তড়িৎ বলরেখা পরিবাহীর গাত্র থেকে লম্বভাবে বেরোয়, তাহলে নিশ্চিতভাবেই এই বলরেখাগুলো সমান্তরাল হবে। অর্থাৎ এই দুটো পাতের অন্তর্বর্তী স্থানে ক্ষেত্র প্রাবল্য ই সুষম হবে। তাহলে কিন্তু একদম ধারের দিকে, একদম এই প্রান্তের দিকে, ধরো এই জায়গাগুলোতে সামান্য পরিমাণ ক্ষেত্র প্রাবল্য অসম হবে, সেটাকে আমরা উপেক্ষা করছি। তাহলে আমার এই পাতের অভ্যন্তরে, এই দুটো পাতের অভ্যন্তরে ক্ষেত্র প্রাবল্যের মানটা কত, কিভাবে নির্ণয় করব? আমি এর আগের দিন বলে দিয়েছিলাম তোমাদের গাউসের উপপাদ্য পড়ে রাখতে। আমরা গাউসের উপপাদ্যতে এটা পড়েছি যে সিগমা তলমাত্রিক ঘনত্বের কোনো আহিত পাতের, পরিবাহী নয়, আহিত পাতের, পরিবাহী হলে সিগমা তলমাত্রিক ঘনত্বের কোনো আহিত পরিবাহীর অত্যন্ত নিকটে যে কোনো বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? সিজিএস পদ্ধতিতে 4 পাই সিগমা বাই 2 পাই সিগমা বাই, এই তোমার পরিবাহী হলে 4 পাই সিগমা বাই কে, আর যদি তোমার এসআই পদ্ধতি হয় তাহলে সিগমা বাই কে এপসাইলন 0 এসআই পদ্ধতিতে, সেটা হচ্ছে পরিবাহীর। কিন্তু যখন পাত হবে তখন ওটা হাফ হবে। তাহলে একটা পাতের অত্যন্ত নিকটে ক্ষেত্র প্রাবল্য কত হবে? তাহলে প্রথম এই অন্তরিত পাতের অত্যন্ত নিকটে ক্ষেত্র প্রাবল্য হবে এসআই পদ্ধতিতে সিগমা বাই 2 কে এপসাইলন 0। ভূসংলগ্ন পাতেরও অত্যন্ত নিকটে ক্ষেত্র প্রাবল্য সিগমা বাই 2 কে এপসাইলন 0। তাহলে দুটো পাতেরই নিকটে অর্থাৎ মধ্যবর্তী স্থানে ক্ষেত্র প্রাবল্য মোট হবে এটা
এটা হচ্ছে এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে কত হবে? এটা এসআই। সিজিএস পদ্ধতিতে কত হবে? 2 সিগমা বাই কে অন্তরিত পাতের জন্য, ভূসংলগ্ন পাতের জন্যও 2 সিগমা বাই কে। তাহলে মধ্যবর্তী স্থানে প্রাবল্য এই দুটো, এটা হচ্ছে সিজিএস পদ্ধতি। তাহলে আমার যেটা পেলাম, এসআই পদ্ধতিতে সিগমা বাই কে এপসাইলন 0, সিজিএস পদ্ধতিতে 4 সিগমা বাই কে প্রাবল্য পেয়ে গেছি আমি। এই দুটো পাতের অন্তর্বর্তী স্থানে আধান দেওয়ার ফলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এটা। বিভব খুব স্বাভাবিকভাবেই পাবো, বিভব ভি সমান, তোমরা পড়েছো প্রাবল্য ইন্টু দূরত্ব। সুষম ক্ষেত্রে প্রাবল্য ইন্টু দূরত্ব সমান বিভব। তাহলে আমরা ওই জায়গায় এসআই পদ্ধতিতে আমি পাবো সিগমা ডি বাই কে এপসাইলন 0 এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে পাবো 4 সিগমা বাই কে ইন্টু ডি। সিজিএস পদ্ধতিতে পাবো। দুটো আলাদা আলাদা, দুটোই মনে রাখতে হবে। বিভব পেয়ে গেলাম, আধান দিয়েছি কত? কিউ। তাহলে এসআই পদ্ধতিতে ধারকত্ব এসআই, আধান দিয়েছি কিউ, বিভব বেড়েছে সিগমা ডি বাই কে এপসাইলন 0। এবার কিউ সমান কত? সিগমা ইন্টু এ। এখান থেকে পেয়ে গেছি কিউ সমান সিগমা ইন্টু এ, বসিয়ে দেবো। তাহলে সিগমা এই কিউ সমান, এখানে তো তাহলে আমি কিউর জায়গায় সিগমা ইন্টু এ কে এপসাইলন 0 বাই সিগমা ডি। তাহলে পেলাম কে এ এপসাইলন 0 বাই ডি। এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে পাবো সি সমান কত? না, একই পদ্ধতি, কিউ বাই ভি। ভি কত? এই যে করে রেখেছি 4 সিগমা উপরে কে, কিউ এর মান বসিয়ে দেবো সিগমা এ কে বাই 4 সিগমা। তাহলে আর ডিটা আছে, তাহলে 4 সিগমা ডি। তাহলে আমরা কি পাচ্ছি? না, সিগমা কেটে গেল, কে এ বাই 4 ডি। দুটোই মনে রাখতে হবে। এসআই পদ্ধতিতে ধারকত্বের মান হবে কে এ এপসাইলন 0 বাই ডি। সিজিএস পদ্ধতিতে হবে কে এ বাই 4 ডি। তোমরা এই রিলেশন থেকে দেখতে পাচ্ছ যে পাত দুটোর মধ্যে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মান যত বাড়বে, ধারকত্ব তত বাড়বে। যেটা ধারকত্বের কাজ মানে কি কি বিষয়ের উপর নির্ভর করে পড়ার সময় পড়েছিলে। এ পাত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল বিস্তার যত বেশি হবে ধারকত্ব তত বাড়বে। আর কি পড়েছিলে? আরেকটা জিনিস হচ্ছে ডি, পাতদ্বয়ের অন্তর্বর্তী দূরত্ব যত বাড়বে, ডি যত বাড়বে ধারকত্ব তত কমবে। এই ধারকত্বের মান মুখস্থ থাকছে। এবার সমান্তরাল পাতধারকের মোট শক্তি কত হবে? তুমি যদি শক্তির মান বার করো, শক্তির ফর্মুলা হচ্ছে হাফ সিভি স্কয়ার।
আমি এসআইটাই বলছি, সিজিএস নিজেরা করতে পারবে, পদ্ধতি একই, হাফ সিভি স্কোয়ার। তাহলে আমি তোমায় যদি বলে সমান্তরাল পাত ধারকের মোট শক্তি বার করো, তাহলে হাফ সিভি স্কোয়ার মান বসিয়ে দিই, হাফ সি এর মান কত, কে এ এপসাইলন 0 বাই ডি বসিয়ে দিলাম, কে এ এপসাইলন 0 বাই ডি। এবার ভি, ভি সমান কত, ই ইন্টু ডি, এই যে এখানে করেছি, ভি এর জায়গায় লিখবো ই ইন্টু ডি, যেরকম ভাবে থাকবে। তাহলে ই স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে কে এ এপসাইলন 0 বাই ডি ইন্টু স্কোয়ার ডি স্কোয়ার। এটা হচ্ছে মোট শক্তি, মোট সমান্তরাল পাত ধারকের মোট শক্তি। একটা ডি কেটে গেল, তাহলে দাঁড়ালো হাফ কে এ এপসাইলন 0 স্কোয়ার ইন্টু ডি। এবার যদি বলে একক আয়তনে শক্তি কত, সমান্তরাল পাত ধারকের আয়তন দিয়ে ভাগ, আয়তন কত, এ ইন্টু ডি, ক্ষেত্রফল ইন্টু দূরত্ব, বললে এই পুরো পাত ধারকের অন্তর্বর্তী যে এলাকা তার আয়তনটা পাবো এ ইন্টু ডি। তাহলে একক আয়তনে মোট শক্তি বা শক্তি ঘনত্ব যাই বলি না কেন, এনার্জি ডেনসিটি, একক আয়তনে মোট শক্তি, শক্তি ঘনত্ব কত, হাফ কে এ এপসাইলন 0 স্কয়ার ডি বাই এ ইন্টু ডি, আয়তন দিয়ে ভাগ, এ ডি কেটে গেল, তাহলে হাফ কে এপসাইলন 0 স্কয়ার। মুখস্থ রাখতে হবে শক্তি ঘনত্ব হাফ কে এপসাইলন 0 স্কয়ার। যদি শূন্য মাধ্যম হয় তাহলে কেটা 1 হয়ে যাবে, বায়ু বা শূন্য মাধ্যমে তাহলে হবে হাফ এপসাইলন 0 ইন্টু স্কয়ার। তাহলে একটা সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো, খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করলাম, সি সমান কিউ বাই ভি, কিউ আদান দিলাম, ওদের মধ্যে কতটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তৈরি হয়েছে বার করলাম, গাউসের উপপাদ্য কাজে লাগিয়ে এইবারে আমরা কতটা বিভব হয়েছে দেখবো, ই ইন্টু ডি করে বিভব পেলাম, সি সমান কিউ বাই ভি করে দিলাম, কত পেয়ে গেলাম, কে এ এপসাইলন 0 বাই ডি, সিজিএস এ পেলাম কে এ বাই 4 পাই ডি, ধারকত্ব পেলাম। মোট শক্তির ফর্মুলা মুখস্থ আছে, হাফ সিভি স্কোয়ার, ধারকত্বের মান বসিয়ে দিলাম সি, ভি এর মান ই ইন্টু ডি, প্রাবল্য দিয়ে বার করব, তাহলে প্রাবল্য দিয়ে বার করলাম, একক আয়তনে শক্তি কত, এ ইন্টু ডি। মোট শক্তিটা মুখস্থ রাখতে পারবে না, সম্ভব নয়, কিন্তু এইটা মনে রাখতে হবে শক্তি ঘনত্ব যেটা হাফ কে এপসাইলন 0 স্কয়ার। যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হয় তখন সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হবে হাফ এপসাইলন 0 স্কয়ার, মানে ধারকত্ব বলছি, মোট শক্তি ঘনত্ব হবে হাফ এপসাইলন 0 স্কয়ার। শক্তি ঘনত্ব বাবার বলছি, মানে একক আয়তনে সমান্তরাল পাত ধারকের শক্তি হাফ এপসাইলন 0 স্কয়ার, এটা মুখস্থ রাখবে। থাক, এর পরের দিন আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেবো।